সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল ভারত, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রথমে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল হয়ে অবশেষে ওই দুই আয়োজক দেশ ভারত আর শ্রীলঙ্কায় ওই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হয়। শ্রীলঙ্কার তৎকালীন ক্যাপ্টেন কুমার সাঙ্গাকারা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওই ওয়াংখেড়ে লাল মাটির ওই ব্যাটিং প্যারাডাইস উইকেটে। কিন্তু তারপরও ভারতের ওই দুই পেস বোলার জাহির খান আর শ্রীশান্ত তাদের বোলিং ইনিংসের শুরুটা চমৎকারভাবে করেছিল। শ্রীলঙ্কার দুই ওপেনারকে তারা সেভাবে রান করার সুযোগই দিচ্ছিল না, যতটা সম্ভব ক্রিজে তারা দাঁড় করিয়ে রেখেছিল। তো ওই ম্যান্ডাটরি পাওয়ার প্লের মধ্যেই মানে প্রথম 10 ওভারের মধ্যেই জাহির খান তুলে নিয়েছিলেন তাদের ওপেনার উপুল থারাঙ্গার উইকেটটা। মাত্র 2 রান করে থারাঙ্গাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। আউটসাইড এজ হয়ে তিনি ওই স্লিপে ফিল্ডিং করা বীরেন্দ্র সেহবাগের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। সেহবাগ একটা অসাধারণ ক্যাচ নিয়েছিলেন বলতে পারেন। তো তার ফলে শ্রীলঙ্কা স্কোরটা হয়ে গেছিল 1 উইকেটে 17। এরপরও ভারতের দুই বোলার কিন্তু মানে ওই প্রথম পাওয়ার প্লের মধ্যে শ্রীলঙ্কাকে যথেষ্ট চাপে রেখেছিল। আর ওই জায়গায় ভারতের ফিল্ডারদেরও ক্রেডিট দিতে হবে, কারণ ওই যুবরাজ সিং, সুরেশ রয়না এরা ওই শ্রীলঙ্কার মানে নিশ্চিত 5 থেকে 6টা বাউন্ডারি সেভ করেছিল। তো সেই কারণেই শ্রীলঙ্কাকে প্রথম 10 ওভারের ওই ম্যান্ডাটরি পাওয়ার প্লেতে মাত্র 31 রানে আটকে রেখেছিল ভারতের বোলাররা। কিন্তু এরপর ওই আর কি দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার ক্যাপ্টেন কুমার সাঙ্গাকারা আর অপর ওপেনার দিলশানের মধ্যে ধীরে ধীরে কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠতে থাকে। তারা যখন আস্তে আস্তে ম্যাচের রাশটা নিজেদের দখলে করে নেবে এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তখনই হরভজন সিং এসে ওই পার্টনারশিপে ব্রেক থ্রু দেন। দিলশান তাকে একটা স্লগ সুইপ করতে গেছিলেন, কিন্তু কোনো কারণে আর কি তার মানে ওই আর্মে আর কি ডিফ্লেকশন হয়ে তার উইকেটটা ওই জায়গায় ভেঙে যায়। তো দিলশানকে প্যাভিলিয়নে ফিরতে হয় 33 রান করে। আর শ্রীলঙ্কার স্কোরটা তখন হয়ে গেল 2 উইকেটে 60। এরপর ওই থার্ড উইকেটে ওই শ্রীলঙ্কার ওই মানে স্কোয়াডের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার, সবচেয়ে দুই অভিজ্ঞ ব্যাটার ওই জয়বর্ধনে আর ক্যাপ্টেন কুমার সাঙ্গাকারা, এদের মধ্যে একটা 62 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মানে দুজনেই যে চমৎকার কিছু শট খেলছিলেন, হাই ক্লাস ব্যাটিং করছিলেন, তারা কিন্তু সেভাবে পাওয়ার হিটিং করছিলেন না মোটেই এখনকার দিনের ক্রিকেটারদের মতো। তারা মূলত ওই গ্যাপগুলো খুঁজে বের করে করে বাউন্ডারি নেগোশিয়েট করছিলেন ইন্ডিয়ান বোলারদের এগেনস্টে। তো ওই জায়গায় যখন মনেই হচ্ছিল যে মানে সাঙ্গাকারা তার নিজের 50টা ওই জায়গায় তুলে নেবেনি, মানে যখন আর কি ভারতের জন্য ওই পার্টনারশিপটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল, যুবরাজ সিং এসে ওই পার্টনারশিপে ব্রেক থ্রু দেন। যুবরাজ সিং এর অনেক আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা ডেলিভারিতে সাঙ্গাকারা কাট করতে গেছিলেন, কিন্তু আউটসাইড এজ হয়ে উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় 48 রান করে। ফলে শ্রীলঙ্কার স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 3 উইকেটে 122। এরপর ফোর্থ উইকেটে থিলান সামিরা ভিরা আর ওই উইকেটে সেট হয়ে যাওয়া মাহেলা জয়বর্ধনের মধ্যেও একটা পার্টনারশিপ গড়ে ওঠে 50+ রানের। তো জয়বর্ধনে ওই জায়গায় মানে তিনি আর কি বলতে গেলে মূলত রান তোলার কাজটা করছিলেন ওই বুদ্ধিমত্তার সাথে শটগুলো খেলে, আর সামিরা ভিরা বলতে পারেন উইকেটের এক পাশ আগলে রেখেছিলেন। তো যখন মনে হচ্ছিল এই জুটিটাও ধীরে ধীরে ভারতের জন্য একেবারে থ্রেট হয়ে উঠছে, ওই সেই যুবরাজ সিং এসেই এই পার্টনারশিপেও ব্রেক থ্রু দেন। যুবরাজ সিং এর একটা ডেলিভারিতে আর কি থিলান সামিরা ভিরা স্লগ সুইপ করতে গেছিলেন, কিন্তু বলের লাইন মিস করেছিলেন। তো ভারতের ফিল্ডাররা ওই জায়গায় এলবিডব্লিউর জন্য আপিল করেছিলেন, কিন্তু আম্পায়ার ওই সাইমন টাফেল আউটটা দেননি। যুবরাজ সিং মানে কি প্রবলভাবে কনফিডেন্ট ছিলেন যে ওটা আউট ছিল। ধোনিকে তিনি কনভিন্স করেছিলেন, মানে ধোনি প্রথমের দিকে আর কি রিভিউ নিতে রাজি হননি, কিন্তু মানে যুবরাজ সিং এর জোড়াজুড়িতেই ধোনি ওই জায়গায় রিভিউটা নিলেন। ভাগ্যিস আর কি রিভিউটা নিয়েছিলেন, সেই কারণেই আর কি সামিরা ভিরার উইকেটটা ওই জায়গায় চলে গেছিল। তো তখন শ্রীলঙ্কার স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 178। এর মানে ঠিক ভেরি নেক্সট ওভারই জাহির খান যখন আবার তার পরের স্পেলে ফেরত এলেন, এসেই তিনি তুলে নিলেন ওই মানে ক্রিজে একেবারে নতুন আসা চামড়া কাপুগেদরার উইকেটটা। ওই একটা স্লোয়ার ডেলিভারিতে তাকে ওই জায়গায় পুরোপুরি ডিসিভ করেন, ফলে ওই শর্ট কভারে ফিল্ডিং করা সুরেশ রয়না ক্যাচটা নিতে কোনো রকম ভুল করেননি। মাত্র 1 রান করেই কাপুগেদরাকে প্যাভিলিয়নে ফিরতে হলো। আর শ্রীলঙ্কার স্কোরটা তখন হয়ে গেল 5 উইকেটে 182। ওই জায়গা থেকে শ্রীলঙ্কা তখন প্রবল চাপের মধ্যে পড়ে গেছিল, কারণ তখন একমাত্র স্বীকৃত ব্যাটার বলতে ওই মাহেলা জয়বর্ধনই ক্রিজে ছিলেন। আমার মনে হচ্ছে শ্রীলঙ্কার স্কোরটা একসময় 43 ওভারে 193 রানে 5 উইকেট ছিল, মানে রান তোলার আর কি গতিটা একেবারেই থেমে গেছিল বলতে পারেন। কিন্তু ওই ইনিংসের শেষ 7 ওভারেই শ্রীলঙ্কার ব্যাটাররা ওই জায়গায় একটা আর কি বলতে পারেন মানে ম্যাজিক দেখিয়ে দিয়েছিল। পার্টিকুলারলি ওই নুয়ান কুলাসেখারা তিনি আর কি বলতে গেলে মূলত অ্যাটাকটা স্টার্ট করেছিলেন ওই জাহির খান আর মুনাফ প্যাটেলের এগেনস্টে। নুয়ান কুলাসেখারা কিন্তু কোনো অলরাউন্ডারও নয়, কিংবা বোলিং অলরাউন্ডারও নয়, কিংবা মানে তিনি যে মোটামুটিও ব্যাট করতে পারেন ওই আর কি বিশ্বকাপ ফাইনালের আগে সেটা একেবারেই কারোর জানা ছিল না। কিন্তু সেই দিনই আর কি বলতে গেলে যেদিন টিমের সবচেয়ে বেশি প্রয়োজন, তার আর কি বেস্ট ইনিংসটাই তিনি ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ডেলিভার করেছিলেন। তো ওই জয়বর্ধনে আর কুলাসেখারের মধ্যে ওই ষষ্ঠ উইকেটে 66 রানের একটা দারুণ পার্টনারশিপ হয়ে যায়। মূলত ওই পার্টনারশিপটার জন্য শ্রীলঙ্কা একসময় যে প্রবলভাবে ঢুকছিল ম্যাচের মধ্যে, ওই জায়গা থেকে তারা একবারে দারুণভাবে কাম ব্যাক করে। আর এর মাঝে জয়বর্ধনেও নিজের সেঞ্চুরিটা তুলে নেন। অসাধারণ চমৎকার একটা ইনিংস তিনি খেলেছিলেন, মানে নিজের সেরা ইনিংসটাকে তিনি এই বিশ্বকাপ ফাইনালের জন্য বাঁচিয়ে রেখেছিলেন।
তারপর ওই কুলাশেখরের সাথে জয়বর্ধনের একটা ভুল বোঝাবুঝিতে কুলাশেখর রান আউট হয়ে যান, মানে বলতে পারেন মানে রান আউট হওয়ার কথা ছিল জয়বর্ধনেরই, কিন্তু কুলাশেখর ওই জায়গায় নিজের উইকেটটা স্যাক্রিফাইস করে দিয়ে এসেছিলেন। এরপর থিসারা পেরেরা শেষ দিকে নেমে তিনি যে লিটল ক্যামিওটা খেলেছিলেন, মানে বলতে পারেন এটা এই মডার্ন ডে ক্রিকেটের ওই আর কি টি20 ইনিংসগুলোর সাথে একেবারে সমতুল্য। মাত্র 9 বল খেলে তিনি 22টা রান করেছিলেন। ইনিংসের শেষ বলে জাহির খানকে মিড উইকেটের উপর দিয়ে যে ছক্কাটা মেরে তিনি যে আর কি বার্তাটা দিলেন মানে শ্রীলঙ্কার ড্রেসিং রুমের দিকে, মানে তাতে ওটাই আর কি বোঝা যাচ্ছিল যে শ্রীলঙ্কা একটা সময় ম্যাচে প্রবলভাবে পিছিয়ে পড়েছিল, মনেই হচ্ছে শ্রীলঙ্কার হারটা জাস্ট সময়ের অপেক্ষা। তো ওই জায়গা থেকে ওই আর কি কুলাশেখরা, ওই থিসারা পেরেরা আর জয়বর্ধনে এই 3 জন ব্যাটার মিলে শ্রীলঙ্কাকে যে পজিশনে পৌঁছে দিলেন, মানে তাতে করে শ্রীলঙ্কা তখন ম্যাচ জয়ের স্বপ্নটা প্রবলভাবে দেখছিল। শেষ 7 ওভারে শ্রীলঙ্কা তুলেছিল 81 রান মাত্র 1 উইকেটের বিনিময়ে। তো ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় 275 রানের। তো সচিন আর সেওয়াগ ওপেন করতে নেমেছিলেন, তো সেওয়াগের উইকেটটা ইনিংসের দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ওই লাসিথ মালিঙ্গা। তো সেওয়াগ আর কি মূলত ওই টুর্নামেন্টে তার কাজটাই ছিল একদম ইনিংসের শুরুতেই গিয়ে একবার বিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে ভারতকে ফ্লাইং স্টার্ট এনে দেওয়া। তো সেওয়াগের উইকেটটাই যখন প্রথমে একদম আর কি চলে গেল ফার্স্ট ওভারের মাত্র দ্বিতীয় বলেই, ভারত ওই জায়গায় কিছুটা ব্যাকফুটে চলে গেছিল। এরপর গৌতম গম্ভীর ক্রিজে এসেছিলেন। গম্ভীর কিন্তু পজিটিভ ক্রিকেট খেলেই তার ইনিংসটা শুরু করেছিলেন। আর টেন্ডুলকার ওই জায়গায় মানে প্রথম দিকে কয়েকটা বল স্ট্রাগল করলেও তারপর তিনি নুয়ান কুলাশেখরকে যে চমৎকার একটা স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন, ওই স্ট্রেট ড্রাইভটা মানে আজীবন মনে থাকবে সমস্ত ক্রিকেট প্রেমীর যারা ম্যাচটা লাইভ দেখেছিলেন। আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই একটা চমৎকার আর কি স্কোয়ার কাট করে তিনি ওই কুলাশেখরকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন। তো মনে হচ্ছিল টেন্ডুলকারের ব্যাটে ভারত বিশ্বকাপ ফাইনালটা জিতে গেলেও যেতে পারে। কিন্তু ঠিক আর কি মানে আমাদের আর কি ছন্দপতনটা ঘটলো তার ঠিক পরের ওভারই, ওই যখন লাসিথ মালিঙ্গা সপ্তম ওভারে বল করতে এসে ফার্স্ট ডেলিভারিতেই তিনি তুলে নিলেন ওই টেন্ডুলকারের উইকেটটা। একটা লেট সুইং হয়েছিল বলটা, মানে সচিন কাভার ড্রাইভ করতে গেছিলেন, আউটসাইড এজ হয়ে উইকেট কিপার সাঙ্গাকারের হাতে ক্যাচ দিয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হলো 18 রান করে। সচিন আউট হয়ে যাওয়ার পরেই আর কি বলতে পারেন গোটা ভারতবর্ষ তখন বিশ্বকাপ জয়ের যে স্বপ্নে বিভোর ছিল ওইটা এক প্রকার বলতে পারেন অনেকটাই স্তীমিত হয়ে গেছিল। মানে তখন ভারতের রান তোলার গতিটা বা রানের আর কি চাকাটাও কিছুক্ষণের জন্য থেমে গেছিল। 10 ওভার শেষে ভারতের স্কোরটা ছিল 2 উইকেটে 41, কিন্তু তার ঠিক পরের ওভার থেকেই ওই গৌতম গম্ভীর তরুণ বিরাট কোহলিকে সাথে নিয়ে মানে ভারতের ওই আর কি পিছিয়ে পড়া ম্যাচে আবার আস্তে আস্তে কামব্যাক করাতে থাকে। গম্ভীর আর কি মানে যেটুকু সুযোগ পাচ্ছিলেন তিনি রান বের করে নিচ্ছিলেন শ্রীলঙ্কার বোলারদের এগেনস্টে, আর সাথে ওই তরুণ বিরাট কোহলিকেও তিনি ওই সময় মানে যথেষ্ট গাইড করে খেলাচ্ছিলেন। তো গম্ভীর আর কোহলির মধ্যে ধীরে ধীরে কিন্তু একটা ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। তাদের পার্টনারশিপটা প্রথমে 50+ রানের গন্ডি পেরোয়, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে 80+ রানেও পরিণত হয়। কিন্তু ওই পার্টনারশিপটা যখন মনে হচ্ছিল যে একেবারে জমে গেছে, তখন দিলশান এসে তুলে নিলেন ওই বিরাট কোহলির উইকেটটা। একটা লিডিং এজ হয়েছিল, দিলশান একটা চমৎকার একটি ফ্লাইং ক্যাচে ওই আর কি বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। 35 রান করে কোহলি আউট হয়েছিল বিশ্বকাপ ফাইনালে। কিন্তু এর ঠিক পরেই আমাদের সবাইকে চমকে দিয়ে মহেন্দ্র সিং ধোনি ওই নাম্বার 5-এ ব্যাটিং করতে নেমেছিলেন, কারণ গোটা বিশ্বকাপ টুর্নামেন্ট জুড়ে নাম্বার 5-এ ব্যাটিং করতেন মূলত ইউবরাজ সিংই। কিন্তু সেই দিন ধোনি আর কি পরে আর কি বলেছিলেন যে তিনি ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা বজায় রাখার জন্যই ইউবরাজের আগে নিজেকে ব্যাটিং অর্ডারে তুলে এনেছিলেন। আর ওই গোটা টুর্নামেন্টে ধোনি কিন্তু ব্যাট হাতে একেবারেই ফ্লপ ছিলেন ফাইনালের আগ পর্যন্ত। কিন্তু তারপরেও ধোনি ইনিংসের শুরুটা যথেষ্ট স্ট্রাগল করছিলেন, তার কনফিডেন্স যে একেবারেই ছিল না সেটা পুরোপুরি তলানিতে চলে গেছিলো, সেটা তার ইনিংসের আর কি ফেস করা প্রথম ওই 20-25টা ডেলিভারি দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু ওই তার ইনিংসের 25 নম্বর ডেলিভারিতে মুথাইয়া মুরলীধরনকে তিনি কাভার দিয়ে যখন আর কি বাউন্ডারিটা মারলেন, তারপরেই আর নিজের ব্যাটিংয়ের কনফিডেন্সটা আস্তে আস্তে ফেরত পেলেন। আর এর মাঝেই গম্ভীর 56 বলে নিজের 50টা তুলে নিয়েছিলেন। তো গম্ভীর আর কি ওই দিক থেকে নিজের রান করার কাজটা তিনি বেশ ভালোভাবেই চালু রেখেছিলেন, স্কোরবোর্ড আর কি সচল রাখার কাজটা তিনিই করছিলেন মূলত বলতে পারেন। তো এরপর ধোনি আর গম্ভীরের মধ্যে একটা ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে ওঠে, 100+ রানের পার্টনারশিপ পেরিয়ে যায়। আবার খুবই সারপ্রাইজিংলি ধোনিও কিন্তু ওই জায়গায় নিজের 50টা তুলে নিয়েছিলেন ওই সম্ভবত 52 বলে। ওই টুর্নামেন্টে ওটাই ছিল ধোনির প্রথম 50। আর ধোনি আর গম্ভীরের মধ্যে যখন ওই 100 রানের পার্টনারশিপটা পেরিয়ে যায় তখন মনেই হচ্ছিল যে ভারতের এই ম্যাচ জয়টা জাস্ট সময়ের অপেক্ষা। ঠিক তখনই আর কি গম্ভীর ওই থিসারা পেরেরাকে ডাউন দ্য উইকেটে এসে একটা শট খেলতে গেলেন, ওই মানে স্টেপ আউট করে, কিন্তু ওই বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে গেলেন। খুবই আনলাকি ছিলেন গম্ভীর, মাত্র 3 রানের জন্য তিনি বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরিটা মিস করে এসেছিলেন। 97 রান করে গম্ভীর ওই জায়গায় আউট হয়ে গেলেন। ভারতের স্কোরটা তখন হয়ে গেল 4 উইকেটে 223। এরপর ক্রিজে আসলেন ইউবরাজ সিং। ইউবরাজও আর কি ইনিংসের শুরুর দিকে বেশ কিছুটা স্ট্রাগল করছিলেন, কারণ ঠিক মানে তার ঠিক আগের ম্যাচের সেমিফাইনালে পাকিস্তানের এগেনস্টে তিনি গোল্ডেন ডাক করেছিলেন। আর ওই একটা ম্যাচ ছাড়া তিনি গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে বল হাতে অনবদ্য পারফর্মার ছিলেন।
তো যাই হোক, ওই আগের ম্যাচে শূন্য করার কিছুটা মনস্তাত্ত্বিক প্রভাব ওই ফাইনালে পড়েছিল, কিন্তু গম্ভীর আউট হওয়ার পর রান তোলার কাজটা বা বলতে পারেন স্কোরবোর্ড সচল রাখার কাজটা তখন মহেন্দ্র সিং ধোনি করছিলেন। তিনি তখন 50+ স্কোর পেয়ে একেবারে বলতে পারেন ফুল অফ রিদমে ছিলেন, ফুল অফ কনফিডেন্স তিনি ওই জায়গায় ব্যাটিং করছিলেন। এরপর যুবরাজ সিংও ধীরে ধীরে নিজের ছন্দটা পেতে শুরু করলেন। পুল শট করে তিনি মিড উইকেট দিয়ে যখন বাউন্ডারিটা মারলেন, তখন বলতে পারেন ভারতের ওই ফাইনাল ম্যাচ জয়ের যে আশা, মানে সেটা তখন প্রবলভাবে ফুটে ওঠে। এরপর শেষ 4 ওভারে ভারতের কিন্তু প্রয়োজন ছিল 27 রান। মানে এখনকার দিনে হলে ওই 24 বলে 27 রান তোলাটা কোনো ব্যাপার না, কিন্তু তখন মানে ওই 2011 সালে, আজ থেকে প্রায় 14-15 বছর আগে, ওইটাই কিন্তু তখন অনেক বড় ইকুয়েশন ছিল। একটা আর কি ব্যাটিং বিপর্যয় হলেই কিন্তু যে কোনো সময় আর কি ম্যাচের মোড়টা শ্রীলঙ্কার দিকে ঘুরে যেতেই পারত, কিন্তু ওই জিনিসটা ঘটতে দেননি এই যুবরাজ সিং আর মহেন্দ্র সিং ধোনি। পার্টিকুলারলি মহেন্দ্র সিং ধোনি ওই লাসিথ মালিঙ্গাকে ওই 48 নম্বর ওভারে যখন 2টা বা 3টা বাউন্ডারি মারলেন, তো যখন আর কি ওই বল সংখ্যা থেকে রান সংখ্যা কমে গেল, তখনই আর কি বলতে গেলে ভারতের এই বিশ্বকাপ ফাইনাল জেতাটা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিল। এরপর অবশেষে ওই 49 নম্বর ওভারে কুলশেখরের প্রথম বলে কোনো রান নিতে না পারলেও দ্বিতীয় বলে ওই ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি লং অনের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে ভারতকে ওই 28 বছর পর আবার দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদটা তিনি এনে দিলেন। অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন ওই ফাইনাল ম্যাচে, যেখানে বলছিলাম গোটা টুর্নামেন্টে তার ব্যাট সেভাবে হাসেনি, পুরো টুর্নামেন্টটাই অফ ফর্মের মধ্য দিয়েই কেটেছিল। সেখানে ওই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচেই 79 বলে অপরাজিত 91 রানের একটা ঝকঝকে ইনিংস তিনি খেলেছিলেন। আর অপরদিকে যুবরাজ সিংও 24 বলে 21 রান করে অপরাজিত ছিলেন, আর মহেন্দ্র সিং ধোনিকেও ওই 5th উইকেটের পার্টনারশিপে একটা যোগ্য সঙ্গ দিয়েছিলেন। আর ওই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু অনেকগুলো ছিল। আপনারা বলতেই পারেন গৌতম গম্ভীরের ওই 97 রানের অনবদ্য ইনিংসটার কথা, কিংবা মহেন্দ্র সিং ধোনির 91 রানের অপরাজিত ইনিংসটার কথা, কিংবা বলতে পারেন ওই ধোনি আর গম্ভীরের মধ্যে যে 109 রানের যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা গড়ে উঠেছিল 4th উইকেটে, সেটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু আমার কাছে ওই বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আলটিমেট যেটা টার্নিং পয়েন্ট ছিল কোনটা জানেন? সেটা হলো ওই আর কি 3য় উইকেটে তরুণ বিরাট কোহলি আর ওই গৌতম গম্ভীর, মানে এখন যারা আর কি ভারতের আর কি বর্তমান হেড কোচ আর অন্যতম ভারতের সিনিয়র প্লেয়ার ওই বিরাট কোহলি, মানে গম্ভীর আর কোহলির মধ্যে ওই যে 3rd উইকেটে যে 83 রানের অনবদ্য পার্টনারশিপটা গড়ে উঠেছিল, মূলত ওইটার জন্যই ভারত ওই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করেছিল। নাহলে টেন্ডুলকারের উইকেটটাও যখন পড়ে গেছিল তখন 2 উইকেটে ভারতের স্কোর ছিল 31, আর একটা উইকেট যদি পড়ে যেত না ভারতের, তখন কিন্তু ব্যাটিং বিপর্যয়ের একটা প্রবল আশঙ্কা ছিল। তো ওই আর কি আশঙ্কা থেকে মুক্ত করেছিল ওই গম্ভীর কোহলির মধ্যেকার 83 রানের পার্টনারশিপটা। তারপরেই সেট করে দেওয়া প্ল্যাটফর্মে বলতে পারেন গম্ভীর আর ধোনি 109 রানের জুটিটা গড়ে ভারতকে ওই বিশ্বকাপ জয়ের একেবারে মানে বলতে পারেন দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। তো সেই কারণে গম্ভীর আর কোহলির মধ্যেকার যে 83 রানের অনবদ্য জুটি, যেটার জন্য ভারত আবার ম্যাচে প্রবলভাবে কামব্যাক করেছিল, ওটাকেই আমার মনে হয় ওই 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আর যদি না হন তাহলে ডেফিনেটলি জানাবেন ওই বিশ্বকাপ ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট আপনার কাছে ঠিক কোনটা ছিল।